খুশির খবর, কারণ শীতলকুচির উকিল বর্মন বাড়ি ফিরলেন। 16 এপ্রিল সীমান্ত পারে অপহৃত হয়েছিলেন উকিল বর্মন, আর প্রায় 1 মাস পর উকিলকে উদ্ধার বিএসএফ এর। আর বিএসএফ এর উদ্ধারের পরে উকিল বাড়ি ফিরলেন, উকিল বর্মন বাড়ি ফিরলেন। কখন বাড়ি ফিরলেন, কেমন আছেন উকিল বর্মন, জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ। কি জানা যাচ্ছে? ঘরে ফিরলেন শীতলকুচির উকিল বর্মন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, গত 16 এপ্রিল সীমান্ত পারে অপহৃত হয়েছিলেন উকিল বর্মন। প্রায় 1 মাস পর উকিলকে উদ্ধার বিএসএফ এর, এবং এই 1 মাস ধরে পরিবারের লোকজন তারা উৎকণ্ঠায় ছিলেন। উকিল বর্মন অবশেষে বাড়ি ফিরলেন। 16 এপ্রিল সীমান্ত পারে অপহৃত হয়েছিলেন উকিল বর্মন। 1 মাস পর উকিলকে উদ্ধার বিএসএফ এর, আর রাতেই উকিল বর্মনকে বাড়ি ফেরালো বিএসএফ। নিজের জমিতেই কাজ করার সময় অপহরণ করা হয়েছিল উকিল বর্মনকে। উকিল বর্মনকে অপহরণ করা হয়, বাংলাদেশি দুষ্কৃতীরা উকিল বর্মনকে অপহরণ করেছিল। 1 মাস পর অবশেষে উকিল বর্মন ঘরে ফিরলেন। স্বস্তির হাওয়া উকিল বর্মনের বাড়িতে, কিন্তু এই 1 মাস ধরে বাড়ির লোকজন উৎকণ্ঠায় ছিলেন। গত 16 এপ্রিল বাংলাদেশ দুষ্কৃতীদের দ্বারা অপহৃত ভারতীয় কৃষক শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন তিনি আজকে মাতৃভূমিতে ফিরে এসেছেন। তো স্বাভাবিকভাবে বিএসএফ এর কাছে যেহেতু হস্তান্তর হয়েছে, তার বাড়ি আসা সময়ের অপেক্ষা। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। আমরা সংশ্লিষ্ট সকলকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। অবশেষে মাতৃভূমিতে ফিরে আসা উকিল বর্মন, যে ছবি আপনারা দেখছেন, গতকাল রাতেই উকিল বর্মন বাড়িতে ফেরেন। মিষ্টি মুখ হচ্ছে, পরিবারে একটা স্বস্তির হাওয়া। শীতলকুচিতে ফিরলেন উকিল বর্মন। 16 এপ্রিল সীমান্ত পারে অপহৃত হয়েছিলেন উকিল বর্মন। 1 মাস পর উকিলকে উদ্ধার বিএসএফ এর, রাতেই উকিল বর্মনকে বাড়ি ফেরালো বিএসএফ। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে নিজের জমিতেই কাজ করার সময় অপহৃত হয়েছিল উকিল বর্মন। উকিল বর্মনকে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের। ভারতের প্রত্যাঘাত, বেসামাল পাকিস্তান। এতে ইসলামাবাদের 2 বন্ধু চীন এবং বাংলাদেশের মন বোধহয় ভারাক্রান্ত। তাই তারা কোমর বেঁধে নেমে পড়েছে, শুরু করেছে ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়া। ভারতের প্রত্যাঘাতে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। এতে বোধহয় পাকিস্তানের 2 বন্ধু চীন বাংলাদেশের চোখে জল। এই 2 দেশই ভারতের বিরুদ্ধে ঘোঁট পাকাতে শুরু করেছে। ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য: অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। এই 7 রাজ্য নিয়ে 7 সিস্টার্স। বরাবরই ভারতের 7 সিস্টার্সের নজর চীনের। বাংলাদেশে পালাবদলের পর এখন তারা গলায় শিরা ফুলিয়ে চেঁচাচ্ছে। যেই ভারত পাকিস্তানের সঙ্গে সামরিক বিরতি হয়েছে, অমনি নেমে পড়েছে আসরে। সম্প্রতি নেপালে গিয়ে বৈঠক করেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। এরপরে বুধবার তাঁর দপ্তরের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। বাংলাদেশে উপদেষ্টা সরকার আসার পর থেকেই তারা নানা বিষয়ে সুর চড়াচ্ছে। সবকিছুতেই এখন ভারত বিদ্বেষ। যে দেশের হাত ধরে জন্ম, তাদের বিরুদ্ধে এখন নানা কথা। পেহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হত্যালীলা চালানোর পরেও পাকিস্তানের পাশে দাঁড়ান বাংলাদেশের অনেকেই। সেদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান 1 মে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ভারত পাকিস্তানে আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ নিয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন। এবার উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের দপ্তরের দাবি, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। এসব দেখে অনেকে বলছেন, বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ। এবার বোধহয় তাদেরও শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি হোক, তারা কি ভুলে গেছে কদিন আগে পাকিস্তানের কি হাল হলো? ডোন্ট টেক ইন্ডিয়াস ডিসেন্সি ফর গ্রান্টেড। তুমি গ্রান্টেড নিচ্ছ, তারপরে তুমি মার খাবে। এই মার তখন তুমি বুঝতে পারবে না কোন দিকে আমি যাই। তোমরা সবাই US এর কাছে দৌড়াও, তারপরে সিজ ফায়ার করাও, কিন্তু এইগুলো কিন্তু হবে না। ভারতের 7 সিস্টার্সের মধ্যে পড়ে অরুণাচল প্রদেশ। এই রাজ্যের উপর বহু বছর ধরে নজর চীনের। বেজিং বরাবর দাবি করে অরুণাচল ঐতিহাসিকভাবে তিব্বতেরই অংশ। গত বছর চীন দাবি করে অরুণাচলের 30টি জায়গার নাম তারা বদলে দিয়েছে।
এ নিয়ে ম্যাপও প্রকাশ করে চীন। এইসব দাবি অবশ্য তখনই উড়িয়ে দেয় ভারত। বুধবার ফের সুর চড়ায় নয়াদিল্লি। চীনকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে জানিয়েছে, চীনের দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হচ্ছে। নতুন নাম রাখলেই তাতে বাস্তব বদলে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল, আছে এবং সব সময় থাকবে। দেখুন, নেবার যখন স্ট্রং হয়, ইকোনমিক্যালি স্ট্রং হতে যায় বা দেখতে পাচ্ছে একটা গ্রোথের পথে চলছে, সবারই হিংসে হয়। তোমরা খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছ গালওয়ানে কি হয়েছিল, কিভাবে ইন্ডিয়ান আর্মি তোমাদেরকে সাহায্য করেছিল গালওয়ানে, তোমাদের পিছতে হয়েছিল ওখান থেকে এবং তোমরা পিছিয়ে ছিলে। এই যে রিসেন্টলি পাকিস্তানের হালত হলো, তারপরে কিন্তু চায়না বলুন, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলুন, তারা সবাই খুবই চিন্তিত। নিউজ 18 বাংলা। ভারতের চাপে নতজানু পাকিস্তান। চাপে পড়ে তারা ছাড়তে বাধ্য হলো বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। 22 দিন ধরে ঘুচল বন্দি দশা। পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান। উইনিং কমান্ডার অভিনন্দন বর্তমানের স্মৃতি ফেরালেন পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে নতি শিকার বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। বন্দিদশা ঘুচিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক লাভ বলতে পারি, যেখানে ভারত তার প্রেশার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে। তার উপরেও মিলিটারি প্রেশার এত ছিল পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে। বিএসএফ জানিয়েছে, বুধবার সকাল 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণম। 22 দিনের মাথায় তিনি দেশে ফিরলেন। পাকিস্তানে বন্দী থাকা এই বিএসএফ জওয়ানকে আগামী কয়েকদিন কড়া নজরদারিতে রাখা হবে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের প্রথমে মেডিকেল চেকআপ, তারপর চলবে কাউন্সেলিং। একাধিক কেন্দ্রীয় এজেন্সি কথা বলবে পূর্ণমের সঙ্গে। জানা হবে পূর্ণমের মানসিক অবস্থা এখন কেমন। এরপরে আইসোলেশনে রাখা হবে বিএসএফ জওয়ানকে। খতিয়ে দেখা হবে পাকিস্তান তার শরীরে কোনো চিপ ঢুকিয়ে ভারতে পাঠিয়েছে কিনা। পহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার বাড়ি হুগলির রিষড়ায়। বাড়ির লোকেদের চিন্তায় ঘুম ছোটে। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ পাঠানকোটে যান বিএসএফ হেডকোয়ার্টারেও। কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। রবিবার বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপরেও একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানে 21 দিনের বন্দি জীবন, 22 দিনের মাথায় মুক্তি। ভারতের চাপে নতজানু পাকিস্তান। বিএসএফ জওয়ানকে তারা ছাড়তে বাধ্য হলো। সালের 26শে ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি শিবিরে অভিযান চালায় ভারতের যুদ্ধবিমান মিরাজ। পরের দিন আকাশসীমা লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাকিস্তানের F-16। পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের F-16কে তাড়া করে মিগ। এই যুদ্ধবিমানেই ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেবারও ভারতের চাপে নতজানু হয় পাকিস্তান। 58 ঘন্টা পরে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় ইসলামাবাদ। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পরে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে এবার বিএসএফ জওয়ানকেও ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। নিউজ 18 বাংলা।